This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি সাংসদ হওয়ার পর লোকসভাতে প্রথম আপনি যেটা বিষয় নিয়ে উত্থাপন করেছিল সেটা হচ্ছে বলাগড়ের গঙ্গা ভাঙন। তারপরে আজকে দেখা গেল যে বলাগড়েও কিন্তু বিভিন্ন প্রকল্প, হাইমার্কস লাইট থেকে একটি ব্রিজ উদ্বোধন, মানুষের জায়গায় আপনি গেলেন প্রকল্প নিয়ে। আমি বরাবরই বলে এসেছি যে আমার কোন মানুষরা ভোট দিয়েছেন, কে জিতিয়েছেন, কে দেননি, সেইগুলোর বিচার করা আমার শোভা পায় না এবং আমি করবও না। কারণ মানুষের ভালোবাসা এবং ঠাকুরের আশীর্বাদে আমি সাংসদ হয়েছি এবং আমি প্রথম কথাই বলেছিলাম যে সাংসদ হওয়ার পরে আমাকে কে জিতিয়েছে, কে হারিয়েছে সেটা আমার দরকার নেই দেখার। আমি মানুষের জন্য এসেছি, আমি মানুষের জন্য কাজ করব। তাদের কি দরকার, তাদের কি কি অসুবিধা, সেগুলো সবসময় তাদেরকে আমি পৌঁছানোর চেষ্টা করি তাদের সেই জায়গাটাতে। এবং আমি সবসময় বলি যে আমার সুগন্ধামণি আমার অফিস তৈরি হয়েছে এবং সেই অফিসে এসে আপনারা সবাই আপনাদের লিখিতভাবে আপনাদের কমপ্লেন্টসগুলো জমা করবেন এবং আমি যখন আসবো তখন আমি দিস্তে নিয়ে বসি এবং আমি সব দেখতে থাকি কার কি অসুবিধা আছে, কার কি কি প্রয়োজন, সেই অনুযায়ী সবসময় কাজ হয়। এবং এবারে যে ব্রিজটা হলো বলাগড়ে, যেখানে আজকে বহু বহু বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে মানুষরা যাতায়াত করছিলেন, মেনলি আমাদের এসটি গোষ্ঠীর মানুষরা, তো তাদের খুব অসুবিধা হচ্ছিল এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম। আমাদের পঞ্চায়েতের মানুষজন, পঞ্চায়েত প্রধান ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, ভিডিও ম্যান ছিলেন, সবাই মিলে আমরা আলোচনা করে এটাই ঠিক করেছিলাম যে ওনাদের একটা ব্রিজ করে দেওয়া উচিত এবং পঞ্চায়েত এবং ব্লক থেকে সেই ব্রিজটা করা হয়েছে এবং সেটারই আমি উদ্বোধনে গেছিলাম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের পাশে মানুষদেরকে থাকতে হবে। আমাদের দল এমনই একটি দল, আমাদের মা মাটি মানুষের দল, আমাদের দিদির দল, আমরা সবাই দিদির সৈনিক এবং আমরা সবসময় এটা আমাদের কাছে একটা কি বলবো, আমাদের কাছে এটা একটা ওথ সবসময় আমরা নিয়ে থাকি যে দিদি যেটা ভালোবাসেন, দিদি যেটা মনে করেন যে আমাদের করা উচিত দলের সৈনিক হিসেবে, যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষের কাজ করব, মানুষের কি কি প্রয়োজন তার পাশে থাকবো, সেই হিসেবেই আমরা কাজ করে যাচ্ছি এবং দলের প্রতিটি মানুষ সেই রকম ভাবে নিজেদেরকে উজাড় করে কাজ করছেন। সেই হিসেবেই আজকে এই ব্রিজ ওপেন হলো এবং কি মানুষ যে খুশি হয়েছেন, এইটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া আমাদের তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় পাওয়া, যে আমরা মানুষকে খুশি করতে পারি এবং মানুষের আশীর্বাদ আমরা পাচ্ছি। সেই যে জায়গার যে কটি মানুষ সেখানে রয়েছেন, আজকে 500-600 মানুষের জন্য এই যে ব্রিজটা আমরা তৈরি করে দিতে পারলাম এবং তাতে তারা কত খুশি, কত আশীর্বাদ দিচ্ছে, আনন্দে উল্লাস করছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। এবং তার সাথে সাথে আমি প্রচুর মানুষকে আমি বলেছিলাম এবং এখনো বলছি যে আমি যে কদিন আছি, 1 বছর হয়ে গেছে, আরো 4 বছর আমি এখনো আছি, এই 4 বছরে আমি চেষ্টা করব আমার যে 5-7টি বিধানসভা কেন্দ্র সেখানে যেন অন্ধকার না থাকে। মানুষের চলতে রাস্তা ঘাটে, গ্রামে গঞ্জে যেন কোথাও অন্ধকার মানুষের না থাকে, যেন পথ চলতে কাউর অসুবিধা নয়। কারণ আমি যখন প্রচারে যেতাম তখন মানুষ আমাকে বলতো, দিদি আমাদের আলো নেই, দিদি আমাদের আলো নেই, আমাদের সারাক্ষণ ভাবতে হয় 5টা-5:30টার মধ্যে কি করে বাড়ি ফিরবো, স্পেশালি মেয়েরা ছেলেরা, তো আমাদের আলো নেই। তো আমি সেটা চেষ্টা করছি ধীরে 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 দূর করার। অনেক মানুষের অনেক কিছু চাহিদা আছে, সবকিছু মেটাতে হচ্ছে। টাকার পুঁজিটা বড্ড কম, এমপি ল্যাডের টাকার অ্যামাউন্ট এতটাই কম, কিন্তু ওটাই আমাদের কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে রেখেছেন আমাদের এমপিদের জন্য, সাংসদদের জন্য। সেই টাকার মধ্যে আমাদের 7টা কনস্টিটিউয়েন্সিকে চালাতে হয়। 7টি বিধানসভার জন্য এই টাকার অ্যামাউন্ট খুবই তো কম, কিন্তু তার মধ্যেও আমাদের কাজ করতে হয়। যখন নির্বাচনে আপনি একদম প্রথম হুগলির প্রচারে এসেছিলেন, আপনি মানুষের ভালোবাসা পেয়েছেন তখনও, আর এখন যে অনুভূতি পাচ্ছেন মানুষ, আপনি নিজের মুখেই বললেন যে মানুষ অনেক আগ্রহ করে আসছেন, আশীর্বাদ করছেন, কতটা মন থেকে ভালো লাগছে কাজ করতে আগামী দিনে? হ্যাঁ দেখো, সত্যি কথা যদি বলো, আমি তো রাজনীতির মানুষ নই। আজকে আমার 1 বছর হয়ে গেল আমি রাজনীতি করছি, আমার সেটাও মনে অবাক লাগে যে একটা বছর কাটিয়ে দিলাম রাজনীতিতে। কিন্তু এটা একটা অন্যরকমের ভালোবাসা পাওয়া। এতদিন ধরেও ভালোবাসা পেয়েছি, অভিনেত্রী হিসেবে ভালোবাসা পেয়েছি, 30 বছর ধরে অভিনয় করছি, তার ভালোবাসা একটা অন্য রকমের ভালোবাসা। কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে ভালোবাসা পাওয়া,
সেটা একটা অদ্ভুত অন্য ধরনের অনুভূতি একটা, এবং আশীর্বাদ পাওয়া মানুষের, এবং মানুষ এসে যে আমাকে বলছেন, এই যে পাতার পর পাতা চিঠি আমার ঘরের মধ্যে রয়েছে, তারা চাইছে যে দিদি আমাদের এসছেন, যেমন দিদি আমাদের জন্য কোনো কাজ করুন। এটা যদি করতে পারি তাহলে তো অনেকটা ভালো কাজ করতে পারবো বলে মনে হয়। দেখা যাক। দিদি, বিধায়কদের সহযোগিতা পান আপনি? হ্যাঁ, একদম পাই, এবং প্রত্যেকজন বিধায়ক সহযোগিতা তো পাই, আর উপরি আরো তারা অনেক বেশি চায় যেটা আমি করে উঠতে পারি না, তাদের সহযোগিতা 100% আছে। আমি খুব লাকি যে আমি এরকম সব এক একজন বিধায়ককে পেয়েছি, সবাই এক একজন স্টলওয়ার্ডস বিধায়ক। বিধায়করা যদি কাজ করে, দলীয় কর্মীরা যদি কাজ করে, কাউন্সিলররা যদি কাজ করে, তাহলে আপনার কাছে ভুরি ভুরি অভিযোগ কেন? না, ভুরি ভুরি অভিযোগ, কারণ তারা দেখো এক একটা বিধানসভার মধ্যে অনেক অনেক গ্রাম পঞ্চায়েত, অনেক অনেক ব্লক, প্রচুর মানুষ, সব তো বিধায়কদের পক্ষে করা সম্ভব না, যেমন সব সাংসদদের পক্ষে করা সম্ভব না, সব বিধায়কদের পক্ষে করা সম্ভব না, পঞ্চায়েতদের প্রধানদের পক্ষে করা সম্ভব নয়, ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের পক্ষেও করা সম্ভব। সব কাজ যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে সবার জন্য সেটা সুবিধাজনক হবে। কিছু কাজ এমএলএ করবে, কিছু কাজ পঞ্চায়েত করবে, কিছু কাজ ব্লক করবে, কিছু কাজ সংসদ করবে, সবাই কিছু। এবার যে চিঠিগুলো আসছে সেই চিঠিগুলো দেখে আমাদের বার করতে চেষ্টা করা হচ্ছে যে কোন কাজটা আমাদের করা উচিত, কোন কাজটা এমএলএ কে দিয়ে কাজটা করানো যেতে পারে। সর্বশেষ দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বছর পর আবার বিধানসভা নির্বাচন আসতে চলেছে। বিভিন্ন জনমুখী প্রকল্প মুখ্যমন্ত্রী করেছে মানুষদের জন্য। আপনি সেই জায়গাটা আবার সেই হুগলি সাংসদ হয়ে মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন। বার্তা কি থাকবে আগামী বিধানসভা নির্বাচনে? দেখুন, আমি সবসময়, আমি বলে নয়, আমরা সবাই, আমরা যারা পার্টির লোকজন, আমরা সবাই একটাই কথা বলি, যতদিন আমাদের মাথার উপর দিদি আছে, যতদিন দিদির হাত পশ্চিমবাংলার মানুষের উপরে আছে, ততদিন মানুষ ভালো আছে। দিদি যতদিন থাকবেন পশ্চিমবাংলার মানুষ হাসবে, এটা মাথায় মানুষের ঢুকে নেন, তাহলে আর কোনো চিন্তা নেই। কি বলবেন? খুবই ভালো, খুবই ভালো। দিদি যে এত কিছু প্রয়াস করছেন, এবং এর পেছনে যে কত মানুষের অক্লান্ত পরিশ্রম, একটা মন্দির শুরু করে সেই মন্দিরকে ঠিকঠাকভাবে চালানো এবং মানুষের কাছে প্রসাদ পাঠানো, এই যে প্রতিটি জায়গায় জায়গায় দিদি প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করে পাঠাচ্ছেন, যে বিখ্যাত গজা, পৃথিবী বিখ্যাত গজা, সেই গজা তৈরি করে সেটা পাঠানো হচ্ছে, কজন ভাবে এরকম ধরনের জিনিস? কজন ভাবে বলুন তো? তিনি তো ভাবছেন, তবু মানুষের জন্য, আমাদের পশ্চিমবাংলার মানুষ যাতে সবাই প্রসাদ পায়, সেটা দিদির মাথায় আছে, এবং তিনি তার জন্য কাজ করছেন। কটা মানুষ করে। ইতিমধ্যেই সরকারি বাস দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, যাতে দীঘায় পৌঁছানো যান, সেটাও একটা অসম্ভব ভালো। মানে আমি বললাম যে আমি প্রত্যেকটি লাইনের আমি ব্যাখ্যা দেবো না, আমি একটুকুই শুধু বলছি, মানুষজন যদি, যারা জানেন তারা বোঝেন, এবং যারা কদাচিৎ কিছু মানুষ আছেন যারা এখন হয়তো বুঝে উঠতে পারেননি যে তৃণমূল কংগ্রেস পার্টির জোর কতখানি আছে, যারা বোঝেননি দুর্ভাগ্য তাদের, কিন্তু তাদের বোঝা উচিত দিদি যতদিন আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন পশ্চিমবঙ্গের মানুষ হাসবে। নৈশভোজে প্রধানমন্ত্রী নৈশভোজে আমন্ত্রণ পেয়েছেন, কি বলবেন? ফ্যান্টাস্টিক, খুব ভালো, ভেরি গুড নিউজ। এটাই তো হওয়া উচিত, এটাই হয়েছে। নির্বাচনী আপনি যখন দাঁড়ালেন হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের, তারপরে সাংসদ হিসেবে জয়লাভ হুগলি লোকসভা কেন্দ্রে, তারপরে বিভিন্ন জনমুখী প্রকল্প আপনার দ্বারা হয়েছে। প্রত্যেকবার যে বিধানসভাতেই যান, প্রত্যেকটা বিধানসভার মানুষ আপনাকে দেখে ক্যামেরাবন্দি করতে চাই ছবি। সেটা অভিনেত্রী হিসাবে, না দিদি নাম্বার 1 হিসাবে, না সাংসদ হিসাবে, আপনি কি মনে করেন? প্রথমত অভিনেত্রী, দ্বিতীয়ত দিদি নাম্বার 1, 3 নম্বর হচ্ছে সাংসদ। কারণ আমার পরিচিতিটা তো প্রথমে আমি অভিনেত্রী, আর অভিনেত্রী হয়েছিলাম বলে দিদি নাম্বার 1 সুযোগ পেয়েছিলাম, তার মানে দিদি নাম্বার 1 আমার কেউ ডাকতো না। আমি অভিনেত্রী হিসেবে সাকসেসফুল ছিলাম বলে আমাকে দিদি নাম্বার 1 মতো একটা শোকে টানতে দেওয়া হয়েছে। সেটা আমি 14 বছর করেছি বলে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছি, আর সেইটা করেছিলাম বলে দিদি আমাকে আজকে এই পদটা দিয়েছেন, আমি সাংসদ হয়েছি। কারণ দিদি বুঝেছিলেন যে মানুষের মনের দরজায় যদি কেউ পৌঁছতে পারে, সেটা রচনা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারবে। আমি চিরকৃতজ্ঞ দিদির কাছে, দিদি আমাকে যে ভরসা করে সেই জায়গাটা দিয়েছেন, মানুষের ভালোবাসা আমাকে সেই জায়গায় নিয়ে এসছে। দিদি, কতটা ভালো লাগে এই যে মানুষ আসে, ধরুন আপনি একদম হুগলি, আপনি প্রথমেই ভোটে দাঁড়িয়ে যখন নির্বাচনে, আপনি হুগলি কোনোদিন আসেননি, হুগলির মানুষদের চিনতেন না, প্রথম একটা একদম অন্য আঙ্গিক থেকে একদম রাজনীতিতে প্রবেশ, তারপরে জয়লাভ, তারপরে বিভিন্ন প্রকল্পে আপনার মানুষের কাছে আসা, ক্যামেরাবন্দি হওয়া, প্রত্যেকটা ঘরে এখন আপনার ছবি, সব ফোনে থাকে। কেমন লাগে এরকম একটা? পরম পাওয়া,
বড় বাবা, আমি মনে করি ঠাকুরের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ, আমার বাবার ছবি আমার অফিসে, তুমি আজকে ইন্টারভিউ নিচ্ছ, এটা আমার হুগলি জেলার অফিস, আমি এখানে বসি এবং যে দিদির ছবি আছে এবং বাবার ছবি রয়েছে এবং বাবার আশীর্বাদ নিয়ে জীবন চলছে। এত বছর বাবার আশীর্বাদ ছাড়া তো আমি কিছু নই, আমি জিরো, বাবা ছাড়া আমি কিছু নই, সবাই জানে সেটা। এবং বাবার আশীর্বাদ নিয়ে চলছে, দিদি ভরসা করেছেন, আগামী দিনগুলো আশা করি ভালোভাবে চলবে।